দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। পুরো আয়োজনে সঙ্গে থাকছি আমি তানভীর আহমেদ। আজকে আমরা বরিশাল বিভাগের জেলাগুলোর খবর আপনাদেরকে জানিয়ে দিব। পেরিয়ে গেছে একটি মাস, তবে এখনও জট খোলেনি ভোলার বোরহানউদ্দিনের শিশু ইশরাক হত্যাকাণ্ডের জট। 3 জন সন্দেহভাজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী, তবে মূল অভিযুক্তকে এখনও শনাক্ত করতে পারেননি তারা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন গ্রেফতারকৃতদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনবেন এবং মূল যে হত্যাকারী তাকে খুব শিগগিরই তারা গ্রেফতার করবেন। কলিজার টুকরা সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা ইয়ানুর বেগম। কোনোভাবেই থামানো যাচ্ছে না মায়ের এই আহাজারি। প্রবাসী শেখ ফরিদ ও ইয়ানুর বেগমের একমাত্র ছেলে ছিল ইশরাক। বহু সাধনা আর ত্যাগ তিতিক্ষার দীর্ঘ 17 বছর পর ঘর আলো করে জন্ম নেয় সে। কিন্তু কে জানতো মাত্র 4 বছর বয়সেই নৃশংস হত্যার শিকার হতে হবে ছোট্ট ইশরাককে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে গত 21 নভেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ইশরাক, যার 2 ঘন্টা পর বাড়ির পাশে কলাবাগান থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। এ ঘটনার 1 মাস পরও প্রকৃত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছে নিহত শিশুটির পরিবার। পরিবারটির দাবি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই অভিযুক্তর এমন কর্মকাণ্ড। কইতাছে এনটা ইস্যুরে লয়ে গেছে, একজনে দৌড়ে যে আরে পাইছে, তারপর আমরা হসপিটালে লয়ে গেছি। পরে অনেকক্ষণ পরে শুনে যে মারা গেছে। তখনই আমি বসিটা চক্রান্ত বসিটা এইভাবে আড্ডা লয়ে ধরে আয়ে আমি তখনই কইছি, সবারই কইছি এলাকাবাসী সবারই জিজ্ঞাসা করে, আমি কইছি আমার ছেলেরা বসিটা ছাড়া একাই মারা নাই। এদিকে শিশু ইশরাক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রম গতিশীল করতে মানববন্ধন করছে এলাকাবাসী ও স্বজনরা। অভিযুক্তকে দ্রুতই আইনের আওতায় আনার দাবি তাদের। আমরা ইশাকের মারিয়া লাইছে, আমরা কেন লাগে খেলাধুলা করুম, কেন লাগে আশফুর্তি করুম, আমাকে তো আশফুর্তি নাই। আমি সেদিন স্কুলে ছিলাম আর আমি স্কুলতে শুনে আসি যে কে বলে মারিয়ে লাইছে। আমি যে মারছে এর উচিত শাস্তি হোক, আমি আর ফাঁসি চাই। যারা আমার ভাইকে মারছে তাদের বিচার চাই। জাগা জমি লিয়ে সবার লাগে সবার দ্বন্দ্ব থাকে, ঠিক আছে। হ্যাঁ, ওই যে জাগা জমিনের লগে ইশাকের এই বংশরা নিবংশ ধ্বংস করিয়া দিছে, এটার আমরা হত্যা চাই, আর গলায় ফাঁসি আমরা চাই। আমার বোনের দীর্ঘ 17 বছর পরে এই বাচ্চাটা হয়। তো বাচ্চাটা হতে আমরা সবাই খুব আনন্দিত ছিলাম। পারিবারিক শত্রুতার জমি সংক্রান্ত বিরোধিতার কারণে আমার বোনের বাচ্চাটাকে মেরে ফেলা হয়। আসামি সন্দেহভাজনক হিসেবে পুলিশ হেফাজতে আছে, কিন্তু এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারীকে শনাক্ত করা হয়নি। পুলিশ বলছে ইশরাক হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তারের তদন্ত চলমান। আমরা এই হত্যাকাণ্ডের ঘটনাটি আমাদের জেলার মাননীয় পুলিশ সুপার ভোলার স্যার সার্বক্ষণিকভাবে মনিটরিং করতেছে এবং আমি লালমোহন সার্কেলের এডিশনাল এসপি হিসাবে আমিও এই মামলাটা মনিটরিং করতেছি। আশা করি আমরা অতি শীঘ্রই এটার একটা ভালো ফলাফল আপনাদেরকে দিতে পারব। এ ঘটনায় নিহতের পরিবার বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ সন্দেহভাজন 3 জনকে আটক করলেও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ পরিবারের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ভরপুর বরগুনার তালতলী উপজেলার নিদ্রাচর, সাগর, নদী, ঝাউবন আর কেওড়া, এই কয়েকটি অনুষঙ্গ মিলে অল্পদিনেই এই জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভ্রমণ পিপাসুরা ভ্রমণ করছেন, তবে তাদের অভিযোগ অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, ভালো খাবার হোটেল এবং আবাসন ব্যবস্থার সংকটকে। কেওড়া আর ঝাউবনে ঘেরা সবুজ এই বেলাভূমিতে আছড়ে পড়ছে অবাধ ঢেউ। ভূমির খোপে খোপে চলছে যেন জোয়ার ভাটার পানি খেলা। পাখির চোখে দেখলে মনে হয় শিল্পীর হাতে আঁকা কোনো চিত্র। বলছি বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত সৈকত নিদ্রার কথা। নদীর অববাহিকার নোনা পানিতে সৃষ্টি হয়েছে প্রায় 2 কিলোমিটার লম্বা এই বেলাভূমি। সাগর, নদী, কেওড়া ও ঝাউবনে ঘেরা দৃষ্টিনন্দন জায়গা নিদ্রা সৈকত। একদিকে বঙ্গোপসাগরের সীমাহীন জলরাশি, অন্যদিকে স্নিগ্ধ বনভূমি, সবুজ ঘাস আর সাগরের মুক্ত বাতাস মন কাড়বে যে কারুরই। এমনই এক নৈসর্গিক সৈকতে সূর্যাস্তের দৃশ্য যেন
অনন্য এক ইন্দ্রজালে আটকে দেয় দর্শনার্থীদের। তাই ভ্রমণ প্রেমীদের কাছে অল্প দিনেই জনপ্রিয় হয়ে উঠেছে এই পর্যটন কেন্দ্রটি। আমার খুবই ভালো লাগছে। এর আগেও আমি একবার এসে গেছি, এখন আমার ওয়াইফকে নিয়ে আসছি। আর জায়গাটা অত্যন্ত সুন্দর, অনেক মনোরম পরিবেশের। এখানে চারদিকে দেখার মতো, শুধুই দেখার মতো, আপনি দেখলে চোখ জুড়িয়ে যাবে। জায়গাটা এতই সুন্দর, প্রাকৃতির এক সুন্দর দৃশ্য এখানে দেখা যায়, পুরোটাই সবুজে ঘেরা। আর এখানে খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়, ফ্যামিলি নিয়ে আসার মতন জায়গা। পরিবেশটা একদম নিরিবিলি, খুবই সুন্দর। বরিশাল ইউনিভার্সিটি থেকে আমরা ফ্রেন্ডরা মিলে এসেছি এবং হ্যাঁ, পরিবেশটা অস্বাভাবিক অনেক সুন্দর। আমরা বিভিন্ন জায়গায় ছবিতে বা ইন্টারনেটের মাধ্যমে যে ফুটেজটা পেয়েছি তার চেয়ে অবভিয়াসলি অনেক ভালো। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত মানের খাবার, হোটেল ও আবাসন সংকট সহ নানা সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলে আরও বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে মনে করছেন অনেকে। এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে ঘুরতে, বরিশাল, তারপর ঢাকা, অনেক দূর থেকে। কিন্তু এখানে আইসা সবাই সন্ধ্যার পর থাকতে পারে না, কারণ এখানে থাকার মতো কোনো প্লেস নাই, কোনো খাবারের মতো রেস্টুরেন্ট নাই, থাকার মতো কোনো হোটেল রিসোর্ট এরকম কিছুই নেই। জায়গাটা আসলে অনেক সুন্দর, কিন্তু এই জায়গাটার যদি সরকার আরও একটু নজর দিত তাহলে এই জায়গাটা আরও ভালো হতে পারত। কিন্তু এই জায়গায় যে পর্যটক যারা আছে তারা অনেক অসুবিধার পড়তেছে, কারণ এই জায়গার ভালো কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আবাসিক সুব্যবস্থা না থাকার কারণে আমরা এখানে রাতে থাকতে পারতেছি না। আমাদের সাথে এরকম আরও অনেকেই আসছে যারা এখানে চায় যে এসে থাকবে, এই যে প্রাকৃতিক সিনারি এনজয় করবে, কিন্তু তারা পারতেছে না। সকালে আইসে আবার সন্ধ্যার পূর্বেই তাদের চলে যেতে হচ্ছে। দুপুরে যে মানুষ একটু বিশ্রাম নেবে এখানে ঘুরে ফিরে, তারপর এই রাস্তাঘাট খুবই বাজে, আপনারা দেখছেন আসার সময়। রাস্তাঘাটের উন্নত চাই আমরা। নিদ্রাচর সহ বরগুনায় রয়েছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, লালদিয়া, হরিণঘাটা, কুমিরমারা, আশাচর, সোনাচর এবং ট্যাংরাগিরি ইকো পার্কের মতো বেশ কিছু দৃষ্টিনন্দন স্থান। সরকারি পৃষ্ঠপোষকতায় এগুলো হয়ে উঠবে উন্নত পর্যটন স্থান, এমনটাই আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত, আর শীতে খেজুরের রস দিয়ে তৈরি পিঠা খেতে পছন্দ করেন সবাই। তবে খেজুরের রস সংগ্রহের প্রক্রিয়াটি বেশ কষ্টসাধ্য। দর্শক, দেখে আসতে চাই বরিশালে এই খেজুরের রস সংগ্রহের প্রক্রিয়াটি। শীতের দিনে খেজুরের রস খেতে যেমন মজা লাগে, কিন্তু সেই রস সংগ্রহ করতেও কিন্তু অনেক প্যারা পোহাতে হয়, অনেক হ্যাপা পোহাতে হয়। যারা রস খায় তাদেরকেও যেমন কষ্ট করতে হয় রস নিয়ে আসার জন্য, এবং যারা রস সংগ্রহ করে গাছ থেকে তাদেরও অনেক কষ্ট হয়। এই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে গাছি থাকে রস পাহারা দেওয়ার জন্য, কারণ এই যে পাশেই খেজুর গাছ আছে, এরকম আরও খেজুর গাছ, এখানে অর্ধশত খেজুর গাছ আছে, সেইগুলো পাহারা দেয় যাতে কেউ রস চুরি করে নিয়ে না যায়। এখন কি রস পাড়া হবে? কটা দিয়ে শুরু করেন রস পাড়া? 6টার দিকে। অর্ডার থাকলে, কাস্টমার থাকলে তো দেরি করেই নামাই, যেহেতু হারা শখ করে দেখে গাছ থেকে নামাই দিতে আসি। হাতের কাছে ভালো লাগে, আমার কাছেও ভালো হয়। খেজুর রস সংগ্রহ করা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার, কারণ ঠিক কি কি পদ্ধতির মাধ্যমে এই রসটা সংগ্রহ করা হয় সেই বিষয়টাই আমরা একটু বিস্তারিত জানবো সুরজ ভাইয়ের মাধ্যমে, যে তিনি কিভাবে এই গাছ প্রস্তুত করেন এবং তারপরে কীভাবেই বা এই রস তিনি সংগ্রহ করেন। আগের দিন বিকালবেলা গাছ কাটে হাড়ি বসাই দিছি, আজকে সকালবেলায় নামাইতে আছি। গাছটা প্রস্তুত করেন কিভাবে? যেদিন রস নামান ওই দিনই নাকি আগে থেকে তৈরি করতে হয়? এটা আগের দিন বিকালবেলা এই গাছটা 8-10 দিন আগে কাটে ডেগা মাইরা তারপর শুকাইতে হয়। শুকানোর পরে ওই 10 দিন পরে আবার ছাঁচতে হয়, পাতলা করে দেখান দিয়ে পাতলা করে ছাঁচলে তারপর আড়ি বসানো যায়। আর এখন অতটা রস পড়ে না। আর আগে যে দাম পাইতো আমার ব্যবসা ছাড়া ব্যস্ত, যে টাকা ইনকাম করতো, কিন্তু এখন আমি যে গাছ কাটে অতটা আমি হেরম পাইতেছি না, টাকা পাইতেছি না। গাছও কম, গাছ অনেক গাছ মরে গেছে, কাইটে লাইছে, ইটের বাড়া এগুলো নিয়ে যায় কাইটিয়া। এখন যে পরিমাণ কষ্ট করি, যে পরিমাণ পিছনে শ্রম দিই, রাত্রেও জোগাড় করে পরি দেওয়া লাগে, রাত্রে কোনো ঘুম নাই। এবার সকালবেলা খুব ঠান্ডার ভিতরে রসগুলো নামাইতে হয়, যে খাটনি করে সেই খাটনির পরিমাণ দাম আমার মনে হয় না আমি পাই। গাছ থেকে রস সংগ্রহ করার পরে সরাসরি এখান থেকেই তার কাছ থেকে ক্রেতারা এসে রস নিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি বেশ কয়েকজন ক্রেতা এসে তার কাছ থেকে রস নিচ্ছেন। তবে আগে যে বিষয়টি ছিল যে রসের উৎপাদন যেমন বেশি ছিল, দাম তেমন কম ছিল,
কিন্তু এখন যেমন গাছের সংখ্যা কমে গেছে, রসের উৎপাদন কমে গেছে এবং দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। এবং এর কারণে বরিশালে আসলে স্থানীয়ভাবে খেজুর রসের গুড় উৎপাদন করা হয় না, কারণ গুড় উৎপাদন করতে যে পরিমাণ রসের দরকার হয় সেই পরিমাণ রস কিন্তু আসলে এখানে উৎপাদিত হয় না। এই যে গাছি ভাই আছে ওনাকে আমি গতকালকেই কথা বলে গেছি যে ওনার থেকে রস নিব, তো এই রস দিয়ে পিঠা তৈরি করা হবে, সেজন্য আগেই বলে দেওয়া হয়েছে, এখন আসছি রসটা নেওয়ার জন্য। আমার মামারা প্রবাসী, তো তারা আসবে শীতের সময়, তো তাদের জন্যই মূলত নেওয়া। আমরা প্রায় 10-12 লিটার নিব। বরিশালে খেজুর গাছের সংখ্যা কম, তো এই জন্য গুড়টা সচরাচর তৈরি হয় না। দেখা গেছে আগে ছিল 100 টাকা আড়ি, তারপর হয়েছে 150 টাকা, 200 টাকা, এখন 250 টাকা, 300 টাকা, এইভাবে আস্তে আস্তে তো বাইরে গেছে। আগে মোটামুটি কাদায় মানুষের যে কাদায় খেজুরের রস পাইছে, এখন তো ওইভাবে তো আমরা পাইতেছি না। বাঙালির ঐতিহ্য এই খেজুরের রস যদি খেতে চান তাহলে আগামীতে আরও বেশি করে খেজুর গাছ লাগাতে হবে, আর এজন্য দরকার জনসচেতনতা এবং পাশাপাশি কৃষি সম্পর্কিত যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদেরকে এই বিষয়ে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে, না হলে ভবিষ্যতে যেমনটি খেজুর গাছ থাকবে না আর থাকবে না রসও। তো এই ছিল বরিশাল থেকে খেজুর গাছ রস সংগ্রহের ইতিবৃত্ত। এরকম আরও খবর জানতে চ্যানেল 24-এর সাথে থাকুন, ভালো থাকুন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। কারো পৌষমাস কারো বা সর্বনাশ, এবছর গ্রাম বাংলার এই প্রবাদটি যেন বাস্তব রূপ দেখেছেন পটুয়াখালীর অধিকাংশ আমন চাষি। ফলন ভালো না হওয়ায় চিন্তার ভাঁজ প্রত্যেকটা কৃষকের কপালে। তবে কৃষি বিভাগ আশ্বস্ত করেছেন কৃষকদেরকে সার্বিক সহযোগিতা করার। আমন মৌসুমের শুরুতে জুলাই ও আগস্ট মাসে লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে হয়েছে অতি ভারী বর্ষণ। পানিতে তলিয়ে গেছে রোপা আমনের ক্ষেত, ফলে পচে যায় অধিকাংশ কৃষকের আমনের বীজ। পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে বীজ সংগ্রহ করে রোপণ করলেও ফলন ভালো না হওয়ায় দুশ্চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। মির্জাগঞ্জ উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের কৃষক আব্দুল সত্তার 2 একর জমিতে আবাদ করেছিলেন আমন ধান। ফলন ভালো না হওয়ায় দিশেহারা এই চাষি। 18,000 টাকা বীজের কার্ডি হিসাবে আমরা বীজ কিনে রুইছি, হে বীজও শেষ হয়ে গেছে। পরে যা কিছু আসলে ঔষধ দিছি, ঔষধে কোনো কাজ করে নাই। আমার সর্বশেষ আমার চালান তো দূরের কথা, এই বছর আমার ছেলেমেয়ে নিয়ে খাইতেই বহুত কষ্ট, আমার খেতে কোনো ধান আসবে না। আব্দুল সত্তরের মতো দিশেহারা এ জেলার কয়েক হাজার কৃষক। 3 কেনি জমিতে আমি চাষ করছি, প্রথমবারে রুইছি, তারপর অবদা ছুটিয়ে পানিতে সব তলাই গেছে। এরপর আবার বীজ কিনে আবার রুইছি, ফেরোয়াও কিছু কিছু হয়েছে, আর কিছু অর্ধেক অংশ তলাই গেছে। 2 কেনি জায়গার মধ্যে 8 কেনি জায়গায় একটু মোটামুটি আছে, আর তা মনে করেন এইরকম জল হয়ে গেছে ধান। আমাকে যে খরচ হয়েছে, এই খরচটা আমাকে জমিতে আসবে না এখন যা দেখতে আছি। কৃষকদের এই ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনার আওতায় আনার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আমরা আগামী প্রণোদনা কর্মসূচির আওতায় এনে বিনামূল্যে সার ও বীজ সহায়তা দিব, যাতে তারা খুশিটা পুষিয়ে নিতে পারে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 1,90,150 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও চাষ হয়েছে 1,89,750 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঝালকাঠিতে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে শহরের সড়কগুলোতে জমে উঠেছে শীতের পোশাকের বেচাকেনা। কম দামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সকল পোশাক কিনতে পেরে বেশ খুশি, আর বেচাকেনা বাড়ায় খুশি বিক্রেতারাও। ঝালকাঠি শহরের গুরুধাম ফায়ার সার্ভিস মোড়, সাধনার মোড় সহ বেশ কিছু ফুটপাতে মধ্যবিত্তের জন্য শীত কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। সোয়েটার, টুপি, মোজা, জ্যাকেট, বাচ্চাদের গরম কাপড় কিনতে সাধারণ মানুষের ভিড়। আর এখানে অপেক্ষাকৃত কম দামে পছন্দের শীত কাপড় পাওয়া যায় বলে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। শিশুসহ সব বয়সের পোশাকই পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে। পুরো সিজন জুড়ে চলবে শীত বস্ত্রের বাজার। বিক্রেতারা জানালেন, আরও একটু শীত পড়লেই বাজার আরও জমে উঠবে। পৌষের শেষে শীত বস্ত্রের বেচাকেনা জমে ওঠায় খুশি তারা। ক্রেতারা বলছেন, প্রচণ্ড শীত পড়ছে, তাই গরম কাপড় কিনতে এসেছেন তারা। কম দামে পছন্দসই গরম কাপড় পাওয়া যাচ্ছে এই বাজারে।
তবে নিম্ন আয়ের অনেকে সরকারি সহযোগিতা কামনা করছেন। প্রচণ্ড শীতের কারণে আমরা এখান থেকে একটু জামা কাপড় কিনতে আইছি, কিনলে একটু কম দামেও পাওয়া যায়, এই জন্য এখান থেকে আমরা কিনতে আসি। শীতের জন্য শীতের পোশাক খুব কম দামে পাওয়া যাইতেছে, আমরা এগুলো কিনতে আসি। হ্যাঁ, মাফলার, সোয়েটার, তারপর আপনার ওই গেঞ্জি, হ্যাঁ, জ্যাকেট। আমার ছোট বাচ্চা আছে, ওর জন্য আর কি জিনিস কিনতে আসি শীতের, এখানে একটু কম দামে পাওয়া যায়, এই জন্য আমরা আসি। জালুকারিতে দুদিন ঠান্ডা একটু বেশি, আসতাম জালুকারি আলহামদুলিল্লাহ লোক আছে, যথেষ্ট বেচা কিনা আছে। আমাদের এখানে আজকে শীতটা একটু বেশি পড়ার কারণে মোটামুটি আমাদের সেলও ভালো হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এখানে যেসব পোশাক আশাক বিক্রি করি সবই অল্প দামে বিক্রি করতেছি, কারণ দেখা যাচ্ছে যে এখানে হাই সোসাইটির লোক খুব কমই আসে। ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান বলেন, জেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানো উচিত। ঝালকাঠি জেলায় গত 2-3 দিন ধরে প্রচণ্ড শীত পড়েছে। শীতে অসহায় তৃণমূল মানুষরা কষ্ট পাচ্ছে এবং এই কষ্ট লাঘবের জন্য ঝালকাঠির প্রশাসনদের কাছে আমি অনুরোধ করব তাদের পাশে দাঁড়ানোর জন্য। পাশাপাশি ঝালকাঠি জেলার যারা বিত্তবানরা রয়েছে তারা এগিয়ে আসলে অসহায় তৃণমূল দুস্থ মানুষরা শীত নিবারণ করতে পারবে, এদেরকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। পৌষের পর মাঘ মাসেও শীতের দাপট থাকলে ভালো লাভের আশা করছেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল চ্যানেল 24-এর বিভাগীয় খবরের আজকের আয়োজনে। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। চ্যানেল 24-এর সঙ্গেই থাকুন।